ডাকঘর নাটকের অন্তিম পর্বে, তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক বা চতুর্থ সেমিস্টারের সিলেবাসে রয়েছে ডাকঘর নাটক। এই নাটকে 3টি দৃশ্য রয়েছে। নাটকটা আকৃতিতে অনেক বড়। আগের দুটি পর্বে আমরা প্রথম দুটি দৃশ্য পড়িয়ে দিয়েছি। আজ অন্তিম দৃশ্যটি পড়ানো হবে। তোমাদের একটু মনে করিয়ে দিই আমরা কি পড়েছি। অমল অত্যন্ত অসুস্থ একজন বালক। কবিরাজ মশাই তাকে বাইরে বেরোতে নিষেধ করেছেন, তাই সারাদিন সে গৃহবন্দী হয়ে থাকে আর জানালার সামনে দিয়ে যারা যায়, রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তাদের সঙ্গে ভাব জমায়, গল্প করে। এভাবেই তার পরিচয় হয়েছে দইওয়ালার সঙ্গে, সুধার সঙ্গে, প্রহরীর সঙ্গে, মোড়ল মশাইয়ের সঙ্গে। সে জানতে পেরেছে তার জানালার সামনেই রাজামশাই একটি ডাকঘর খুলেছেন। সেই ডাকঘর থেকে তার কাছে নাকি চিঠি আসবে। সে অপেক্ষা করছে চিঠির জন্য। সত্যিই কি চিঠি আসবে? অমলের কি হবে? সবটা জানতে পারবো আজকের পর্বে। তাহলে প্রত্যেকে ভিডিওটা ঝটপট লাইক করে দাও। কারা কারা এই ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে কমেন্টে লিখে জানাও। দেখে নিচ্ছি আজকের ক্লাস। আজ তৃতীয় পরিচ্ছেদ, অমল শয্যাগত, অর্থাৎ অমল অসুস্থ হয়ে বিছনা নিয়েছে। অমল বলছে, পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না। কবিরাজ বারণ করেছে? মাধব দত্ত, হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যায়ামও, তোমার এই অসুখ বেড়ে গেছে। অমল, না পিসেমশাই, না, আমার ব্যায়ামর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। মাধব, সেখানে বসে থেকে তুমি এই শহরে যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছ, মানে সবার সঙ্গে তুমি ওই জানলার কাছে বসে বসে বন্ধুত্ব করেছ। আমার দরজার কাছে, মানে আমার জানলার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। এতে কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। অর্থাৎ এই লক্ষণ ভালো নয়। অমলের মুখ রক্তশূন্য, ফ্যাকাশে। অমল, পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। মাধব দত্ত, তোমার আবার ফকির কে? আমাদের যেমন সন্ন্যাসী হয় হিন্দু ধর্মে, তেমন মুসলিম ধর্মে সংসার ত্যাগী ভিক্ষুক যারা সর্বত্যাগী তাদের ফকির বলা হয়। অমল, সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। মাধব দত্ত, কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। অমল, এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরের কাছে এসে বসে। এমন সময় ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। তার মানে আমরা বুঝতে পারলাম ঠাকুরদাই অমলের কাছে ফকির সেজে আসে। একদম প্রথম দৃশ্যে আমরা পড়েছিলাম মাধব দত্তকে ঠাকুরদা বলেছে, বাচ্চাদের কি করে ঘরে আটকে রাখতে হয় আমি সে খেলাও জানি। এই ঠাকুরদাই ফকির সেজে অমলের কাছে আসে। অমল, এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। মাধব দত্ত, এ কি, এ যে, মানে এ যে ঠাকুরদা বলতে যাচ্ছে। ঠাকুরদা চোখ পাকিয়ে, চোখ বড় বড় করে বলছে, আমি ফকির। মাধব দত্ত, তুমি যে কি নও তাই তো ভেবে পাইনে। অমল, এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? ফকির, আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এই মাত্র আসছি। এই যে যে ক্রৌঞ্চ দ্বীপের বর্ণনা, এইটা কিন্তু এবার তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এটা আমি তোমাদের পড়াবো। এবার তোমার মনে হবে ক্রৌঞ্চ দ্বীপ কি। এইটা একটা জায়গা, একটা দ্বীপ। এখানে আর কি নাটকে বোঝানো হয়েছে পাখিদের একটা দ্বীপ। এক্ষুনি ঠাকুরদা আর কি ফকির বেশ ধারণকারী ঠাকুরদা এই দ্বীপের বর্ণনাটা অমলের কাছে দেবে। আসলে এবার তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা এই ঠাকুরদাটা কার ঠাকুরদা, অমলের নাকি মাধব দত্তের? দেখো, এই ঠাকুরদা অমলেরও না, মাধব দত্তেরও না। এটা একটা ক্যারেক্টারের নাম। সবাই তাকে ঠাকুরদা বলে ডাকে। মানে যেমন আমরা বাবাকে ঠাকুরদা বলি, এখানে এই ঠাকুরদা সেই অর্থে কোনো ঠাকুরদা নয়, ইনি একটা ক্যারেক্টার। এবার এক্স্যাক্ট ইনি কার ঠাকুরদা বা কেন তার নাম ঠাকুরদা, এটা কিন্তু নাটকে বলা নেই। মাধব দত্ত বলছে,
ক্রৌঞ্চদ্বীপ। ফকির বলছে, এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছে, আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি, আমি সর্বত্যাগী সন্ন্যাসী ফকির, আমার যেখানে ইচ্ছে যেতে পারি। অমল হাততালি দিয়ে হাততালি দিচ্ছে। তোমার ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? ঠাকুরদা, খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেবো যে সমুদ্র, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। ঠাকুরদা অমলকে উৎসাহ দিচ্ছে, মোটিভেট করছে, বলছে দেখো আমি তোমাকে ভালো হওয়ার পর এমন মন্ত্র শিখিয়ে দেবো তুমি সব জায়গায় যেতে পারবে। মাধব দত্ত, এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা, বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে তো আমার মন্ত্রকে হার মানতে হবে। এটা একটা প্রতীকী কথা। তোমার এই খুঁতখুঁতে পিসে মশাই আর তোমার ওই কবিরাজ, যারা তোমায় ঘরে আটকে রাখতে চায়, তারা যদি সত্যি এখানে এসে জোটে, এখানে দাঁড়ায়, আমি মুক্তির বাণী শোনাতে পারবো না, আমি তোমাকে কখনো মুক্ত করতে পারবো না। অমল, না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। এখন আমি এখানে শুয়ে থাকবো, কিচ্ছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিন আমি ফকিরের আম, মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্র আমাকে ধরে রাখতে পারবে না। মাধব দত্ত, ছি বাবা, কেবল অমন যাই যাই করতে নেই, মানে এ যাওয়া যে শেষ যাওয়া। আর অসুস্থ একটা বালক বারবার বলছে আমি চলে যাব, আমি চলে যাব। মাধব দত্ত বলছে, না 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 বাবা, এমন যাই যাই বলতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। অমল, ক্রৌঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। এইবার আমরা সেই আলোচনায় আসব যেটা এবারের জন্য বা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সে এক আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে, মানে এরা হাঁটে না, এখানে শুধু ওড়ে আর গান গায় পাখিরা। অমল, বাহ, চমৎকার, সমুদ্রের ধারে? ঠাকুরদা, সমুদ্রের ধারে বই কি, হ্যাঁ সমুদ্রের ধারেই তো। অমল, সব নীল রঙের পাহাড় আছে? নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে কাণ্ড হয়ে ওঠে। অমল, পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ। ঠাকুরদা বলছে, অবশ্যই আছে, ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে, মনে হচ্ছে যেন গলা গলা হিরে পড়ছে, জল না তো, যেন হীরের মতন তার গ্লেজ। আর তার কি নৃত্য, নুড়িগুলিকে ঠুং ঠাং ঠুং ঠাং করে বাজাতে বাজাতে, কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিন কাটিয়ে দিত। উনি বলছেন, পাখিগুলো আমি মানুষ বলে আমাকে একঘরে করেছে, আমাকে ওদের দলে নেয়নি। পাখিগুলো যদি ওদের দলে নিত, আমিও একটা সমুদ্রের ধারে বাসা বানাতাম, সারাদিন সমুদ্রের স্রোত দেখে দিন কাটাতাম। অমল, আমি যদি পাখি হতুম তাহলে এখন অমলেরও ইচ্ছে হচ্ছে সে পাখি হবে, ক্রৌঞ্চদ্বীপে থাকবে। তাহলে একটা ভারী মুশকিল হতো। ঠাকুরদা বলছে, শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তেমন দইয়ের ব্যবসাটা বেশ জমতো না, বোধ হয় ওতে তোমার কিছু লোকসানই হতো। এখানে বলছে, এই তুমি তো দইওয়ালাকে বলেছো তুমি দইওয়ালা হবে, তো তুমি দইওয়ালা হয়ে পাখিদের দেশে গিয়ে কি করবে? ওখানে তোমার ব্যবসা জমবে না, পাখিরা তো আর দই খায় না। মাধব দত্ত, আর তো আমার চললো না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেবে দেখছি, আমি চললু, মানে কি সব বাজে বাজে কথা তোমরা বলছো, আমি পাগল হব, আমি গেলাম। আমল, পিসেমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে? গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি, মানে বোচকা বুচকি পোটলা পুটলি বয়ে ক্রৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার পেট চলবে না। মানে তোমার এই এই যে যে ফকির যেসব বলছে ক্রৌঞ্চদ্বীপ পাখির বাসায় উড়ে বেড়ানো, এ করলে তো আর দইওয়ালার পেট চলবে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে
কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে। তাই সে কলমিপাড়ায়, তখনকার দিনেও বিয়েতে বাঁশি বাজানো হতো, ব্যান্ড পার্টি আর কি, সেই খবর দিতে গেছে, তাই সে বড় ব্যস্ত আছে। অমল, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝিটির বিয়ে দেবে, বোনঝি মানে হচ্ছে বোনের মেয়ে, সে বলেছিল তার বোনের মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবে। ঠাকুরদা, তবে তো বড় মুশকিল দেখছি। বলেছিল আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, নোলক মানে নাকের নথ মেয়েরা পরে, লাল ডুরে শাড়ি, সে সকালবেলায় নিজের হাতে কালো গরু দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, তার সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। ঠাকুরদা, বা বা বা, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়, আমি তো ফকির, আমি সর্বত্যাগী সন্ন্যাসী, আমার কেউ কেউ নেই সাতকুলে। তোমার এই বউয়ের কথা শুনে তো আমারও ইচ্ছে হচ্ছে একটা বিয়ে করি। তা বাবা, ভয় নেই, এবারকার মতন বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোন দিন ওর ঘরে বঞ্ঝিটির অভাব হবে না। তোমার যখন দরকার হবে দেখবে ওর আরও বঞ্ঝি আছে, ওর ঘরে আরও অনেক ওর বোনের মেয়ে আছে। মাধব দত্ত, যাও যাও, আর তো পারা যায় না। মাধব দত্ত রেগে বলছে, দূর, এসব কি সব আজে বাজে কথা বলছে, আমি গেলাম। অমল, ফকির, পিসেমশাই তো চলে গিয়েছে, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? ঠাকুরদা, শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখন পথে আছে। অমল, পথে? কোন পথে? যে পথে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখা যায়, সেই ঘন বনের পথে? মানে কল্পনা বিলাসী অমল এবার জানতে চাইছে, আচ্ছা কোন রাস্তায়, কোন রাস্তায়? ওই যে বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যায় যেই দিকটায়, ওই দিকের রাস্তা দিয়ে আসতে। ঠাকুরদা, তবে তুমি তো সব জানো দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেই পথেই আসছে। অমল, আমি সব জানি ফকির। ঠাকুরদা, তাই তো দেখতে পাচ্ছি, কেমন করে জানলে? অমল, তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে সব দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না, বলবো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করারা পাহাড়ের উপর দিয়ে একলা কেবলই নেমে আসছে, বা হাতে তার লণ্ঠন, লণ্ঠন মানে হচ্ছে ওই আগেকার দিনে পাওয়া যেত হারিকেনের মতন অনেকটা, কাঁধে তার চিঠির থলি, কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে, পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে, নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে সে কেবলই আসছে। মানে এই যে যে আশার বর্ণনা, অমলের কল্পনায় ডাক হওয়ার করারা কোথা থেকে কেমনভাবে আসছে, এইটা কিন্তু তোমরা একদম ভালোভাবে মুখস্থ করে নেবে। জোয়ারি মানে জোয়ার, ওই ভূগোলে পড়েছো, গম জাতীয় শস্য, এ হচ্ছে জোয়ার, জোয়ারি। আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে, রাত দিন একলাটি চলে আসছে, ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটি মানুষও নেই, কেবল কাদা খোঁচা, কাদা খোঁচা এক ধরনের পাখি লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখতে পাচ্ছি, আমার বুকের ভিতর বাহারই খুশি হয়ে উঠছে। ঠাকুরদা, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। ঠাকুরদা বলছে, তোমার মতন ফ্রেশ কম বয়সী চোখ তো আমার নয়, আমার চোখ বুড়ো চোখ, ভালো চোখ না, তবে তোমার বর্ণনা শুনে আমিও যেন দেখতে পাচ্ছি সে আসছে। এমন। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? ঠাকুরদা, জানি বই কি, মানে অবশ্যই জানি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। অমল, সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে? ঠাকুরদা, বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন, মানে উনি তোমাকে যা দেবেন তা নিজে থেকেই দেবেন, তোমার ভিক্ষা চাইতে হবে না। অমল, না না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো, আমি খঞ্জনা বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? খঞ্জনা এক ধরনের বাদ্যযন্ত্র, অনেকে এটাকে আর কি খঞ্জনীয় বলে। দেখবে অনেক ফকিরের হাতে থাকে চামড়া দিয়ে মুখ ঢাকা এবং করতাল লাগানো ছোট গোলাকার যন্ত্র। তোমরা নেটে খঞ্জনা কি এটা সার্চ করে দেখে নিতে পারো। ঠাকুরদা, সে খুব ভালো হবে, তোমার সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষে মিলবে,
তুমি কি ভিক্ষা চাইবে? বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে সঙ্গে নিয়ে গেলে তোমাকে দেখে রাজামশাই আমাকেও ভালো ভিক্ষে দেবে। আচ্ছা, তুমি কি ভিক্ষে নেবে? অমল, আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষে করা শেখাবে। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। এবার বলছে, জানো, আমাকে একজন বলেছে সে আমাকে ভিক্ষে করা শেখাবে। ফকির বলছে, কে বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে অন্ধ খোড়া। আহ, সে রোজ আমার জানলার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। এই যে ছিদামের বর্ণনা, এটাও আসতে পারে। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। ঠাকুরদা, সে তো বেশ মজা হবে দেখছি। দেখো, ঠাকুরদা সবসময় বাচ্চাদের হ্যাঁতে হ্যাঁ মেলায়, তাদের মোটিভেট করে, তার বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো করে মিশছে। অমল, সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি বলি ওকে ভিক্ষে দিতে, তিনি বলেন ও মিথ্যে কানা, মিথ্যে খোড়া। আচ্ছা, ও যেন মিথ্যে কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, এটা তো সত্যি। মানে বলছে, জানো, আমি পিসেমশাইকে বলি ওকে ভিক্ষা দিতে, আর পিসেমশাই বলে ও মিথ্যে কানা, মানে ও চোখেও দেখতে পারে, ও খোড়াও না। অমল বলছে, কিন্তু কানা হোক যা হোক, সত্যিই তো ও চোখে দেখতে পারে না। ঠাকুরদা, ঠিক বলেছো বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে এইটুকু যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বলো আর নাই বলো, তা ও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? বলছো, ও যখন ভিক্ষা পাই না তোমার এখানে আসে কেন? ওকে আমি ওকে যে আমি শোনাই কোথায় কি হয়েছে, বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেই সব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়েছিল। আচ্ছা ফকির, সে দেশ কোন দিক দিয়ে যাওয়া যায়? দেখো, ফকির ওকে বিভিন্ন কাল্পনিক দেশের কথা বলে। এমন একটা দেশের কথা বলেছে হালকা দেশ, যেখানে সব কিছু হালকা, লাফালে অনেক দূর যাওয়া যায়। সেই হালকা দেশের বর্ণনা আবার অমল সেই কানা যে ভিখারি তার কাছে বলেছে। ঠাকুরদা, ভিতরের দিক দিয়ে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। অমল, ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষে করেই বেড়াতে হবে। তাই নিয়েও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষে করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো তা পায় না। অমল দেখো ঘরে আটকানো। তাই ভিখারি ওর কাছে দুঃখ করে বলেছিল আমার ভিক্ষা করে খেতে হয়। অমল বলছে, দূর, এতে দুঃখের কি আছে, তুমি কত জায়গায় ঘুরতে পারো। ঠাকুরদা, বাবা, ঘরে বসে থাকলেই বা এত দুঃখ কিসের? মানে তুমি ঘরে বসে থাকো, এতেই বা দুঃখ কিসের? অমল, না না, দুঃখ নেই। প্রথম যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে। এই রাজার ডাকঘর, মানে ডাকঘর দেখে, পোস্ট অফিস দেখে আমার খুব ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে থাকে, বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি লেখা থাকবে তা তো আমি জানি নে। ঠাকুরদা, তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তা হলেই হলো। এমন সময় মাধব দত্ত আবার এলো। মাধব দত্ত, তোমরা দুজনে মিলে এসব কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি। ঠাকুরদা, কেন, কি হয়েছে? মাধব দত্ত, শুনেছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদের চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। ঠাকুরদা, তাতে হয়েছে কি? মাধব দত্ত, আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। মানে সেই কথাটা আমাদের মোড়ল গিয়ে রাজার কানে লাগিয়েছে, মনে আছে? মোড়ল বলেছিল দাঁড়া, চিঠি রাজার আসবে, বলছে বেনামি চিঠি দিয়েছে। সে রাজার কাছে গিয়ে এই কথা বলেছে, বেনামিতে নিজের নাম গোপন করে রাজার কাছে চিঠি দিয়ে অভিযোগ করেছে। ঠাকুরদা, সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি নে? মাধব দত্ত, তবে সামলে সামলে চলেন না কেন? রাজা বাদশাদের নাম করে অমন যা তা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। অমল, ফকির, রাজা কি রাগ করবে? ঠাকুরদা, অমনি বললেই হয় রাগ করবে? কেন রাগ করবে? দেখি না, কেমন রাগ করবে দেখি না। অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন করে রাজাগিরি ফলায় তা দেখা যাবে। অমল, দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে
থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। চিঠি কি, রাজার চিঠি কি আসবে না এখনই? এই ঘর সব মিলিয়ে যাচ্ছে যদি, মানে অমল অসুস্থ, মৃত্যু পথযাত্রী, এটা তার কথাতে বোঝা যাচ্ছে। ঠাকুরদা অমলকে বাতাস করতে করতে, হাওয়া করতে করতে, আসবে চিঠি, আজই আসবে। হঠাৎ কবিরাজের প্রবেশ। কবিরাজ, আজ কেমন ঠেকছে? অমল, কবিরাজ মশাই, আমার খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে সব বেদনা চলে যাচ্ছে। কবিরাজ জনান্তিকে, মানে আলাদাভাবে অন্যদিকে তাকিয়ে মাধব দত্তকে বলছে, এই হাসিটি ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটি খারাপ লক্ষণ। এই যে হঠাৎ বলছে এত অসুস্থর মধ্যে আমি ভালো আছি, এটা তো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন, উনি আবার একটা মানে ওই আয়ুর্বেদের শ্লোক বলতে গেছে। মাধব দত্ত, দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? কবিরাজ, বোধ হয় আর ধরে রাখা যাবে না, মানে উনি বলছে আমার মনে হয় এই ছেলেকে আর বাঁচানো যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। মাধব দত্ত, না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি, ওকে তো বাইরে যেতে দিইনি, দরজা তো প্রায়ই বন্ধ রাখি। কবিরাজ, হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে, চারিদিক থেকে কেমন একটা হাওয়া আসছে, আমি দেখে এলুম তোমার সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। আজ কেমন একটা হাওয়া দিয়েছে, আমি দেখলাম তোমার ঘরের জানলা দরজা সব খোলা, তার ভিতর দিয়ে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়, ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হলে দুদিন, না, না হয় 2-3 দিন তোমার এখানে লোকের আনাগোনা বন্ধই থাকুক না। বলছে যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, খিড়কি দরজা মানে বাড়ির পিছনের দিকের দরজা আছে, ওই যে জানলায় সূর্যাস্তের আভাটা আসছে, ওটা বন্ধ করে দাও। ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়, ওগুলো সব রোগীকে জাগিয়ে রাখে, ওগুলো সব বন্ধ করো। মাধব দত্ত, অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন, কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। বলছে ও তো আমার আপন ছিল না, ওকে ভালোবেসে ঘরে আনলাম, ভালোবাসলাম, এখন মনে হয় না আর একে আটকে রাখতে পারবো। কবিরাজ, ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, এই তোমার ঘরের দিকে মোড়ল আসছে, নিশ্চয়ই কোনো ঝামেলা হবে, আমি গেলাম। কিন্তু তুমি যাও, সেইখানে ভালো করে দরজাটা বন্ধ করে দাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। বাড়ি গিয়ে আমি 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি। দেখো কবিরাজ কত বড় ভয়ঙ্কর কথা বলছে। এই ছেলেটাকে 20-এর বড়ি খাইয়ে দাও, সেটা খাইয়ে দাও, যদি রাখার হয় সেইটাই তাকে টেনে রেখে দেবে, যদি ভগবানের রাখার হয় ওতেই রাখবে, নালে মেরে ফেলবে। মাধব দত্ত আর কবিরাজ চলে গেল প্রস্থান। এবার মোড়ল এলো। মোড়ল, কি রে ছোড়া ঠাকুরদা? আরে আরে চুপ চুপ। অমল, না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। ওর মা বাবা তো মারা গেছে। অমলের মনে হচ্ছে সবাই যেন তার মাথার কাছে এসেছে। মাধব দত্তের প্রবেশ। মোড়ল, ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের দেখি খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। মাধব দত্ত, বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস, মানে এমন টিটকেরি করবেন না, আমরা নিতান্ত সামান্য লোক। মোড়ল, তোমার এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। মাধব দত্ত, ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে হয়? মোড়ল, না না, এতে আর আশ্চর্য কি, তোমাদের মতন এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেজন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে! অমল চমকে উঠে, সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব! একটা মানে খালি শূন্য, অক্ষর শূন্য কাগজ দেখি বলছে এই তো তার চিঠি, মানে রসিকতা করছে। অমল, আমাকে ঠাট্টা করো না। ফকির ফকির, তুমি বলো না, সত্যিই তার চিঠি? ঠাকুরদা, হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্যি তার চিঠি। দেখো একটা শূন্য চিঠি দেখিয়ে যখন মস্করা করছে মোড়ল, ফকির বলছে হ্যাঁ এটাই তোমার চিঠি। অমল, কিন্তু আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না, এ চিঠিতে কি লেখা আছে? মোড়ল মজা করে বলছে, রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্য তোমরা মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখো।
রাজভবন থেকে রাজভবনে আর আমার এক দণ্ড এক মুহূর্ত ভালো লাগছে না। এই সব রাজা লিখেছে, মানে এটা বললো। মাধব দত্ত হাত জোর করে, মোড়ল মশাই দোহাই আপনার, ওসব কথা নিয়ে পরিহাস করবেন না, মানে রাজার ব্যাপার নিয়ে সব মস্করা করবেন না। ঠাকুরদা, পরিহাস? কিসের পরিহাস করছে? এমন সাধ্য কি ওর? মাধব, আরে ঠাকুরদা, তুমি খেপে গেলে নাকি? ঠাকুরদা, হ্যাঁ, আমি খেপেছি। তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন এবং তার রাজ কবিরাজকেও সঙ্গে আনছেন। অমল, ফকির, এই যে ফকির, তার জন্য বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল, উনি আর একটুও না খেপলে তো শুনতে পাবেন না। অমল, মোড়ল মশাই, মানে দেখো অমল কতটা সরল। আসলে তো মোড়ল খালি কাগজই এনেছে। অমল বলছে, মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যিই রাজার চিঠি আনবে, এ আমি মনে কল্পনা করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। মোড়ল এবার একটু গলেছে। না, এ ছেলের ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এবার মোড়ল বুঝতে পারলো এই ছেলেটা একটু বোকা, রাজার চিঠি নেই এটা বুঝতে পারছে না, কিন্তু এর মনটা ভালো, এর ভক্তি শ্রদ্ধা আছে। অমল, এতক্ষণে চার প্রহর হয়ে গেছে। ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যের তারা উঠেছে কি ফোঁকের, আমি যেন কিছু দেখতে পাচ্ছি না। ঠাকুরদা, ওরা জানালা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। বাইরে দ্বারে আঘাত, দরজায় আওয়াজ হচ্ছে। মাধব দত্ত, ও কি, ও কি, এ কি উৎপাত! বাইরে, খোলো দ্বার। মাধব দত্ত, কে তোমরা? খোলো দ্বার। মাধব দত্ত, মোড়ল মশাই, এ ডাকাত নয় তো, মানে আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নেই দেখি? মানে মোড়লকে তো সবাই ভয় পায়। দেখো একবার, শব্দ থেমেছে, পঞ্চাননের আওয়াজ পেলে তো আর রক্ষে নেই, যত বড়ই ডাকাত হোক না কেন। মাধব দত্ত জানলায় মুখ মাধব দত্ত জানলার দিকে মুখ বাড়িয়ে, দ্বার যে ভেঙে ফেলেছে তাই শব্দ নেই, মানে পুরো দরজাটাই যে বাড়ির ভেঙে ফেলেছে, শব্দ নেই। এগুলো প্রতীকী। আসলে অমল যে মুক্তি পেতে চলেছে, তাকে আর বন্দি করে রাখা যাবে না, এটা তারই ইঙ্গিত। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর অচলায়তন নাটকেও একই রকম দরজা ভাঙা, সেখানে দাদা ঠাকুর, এই চরিত্রগুলো রেখেছিলেন। সেটা পরে একদিন আলোচনা করা যাবে, তোমরা বড় হয়ে পড়ে নিও। রাজদূত, হঠাৎ রাজদূত এলো। এবার রাজদূত বলছে, মহারাজ আজ রাত্রে আসবেন। মোড়ল, কি সর্বনাশ! অমল, কত রাত্রে দূত, কত রাত্রে? দূত, আজ 2 প্রহর রাত্রে। দেখো, 2 প্রহর বলতে রাত 9টা থেকে 12টা পর্যন্ত সময়কে বোঝায়। আম, অমল, যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে ঢং 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 করে, তখন? দূত, হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে, অর্থাৎ ছোট্ট বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। দেখো, রাজা তার রাজকবিরাজকে পাঠিয়েছেন তোমাকে দেখবার জন্য। রাজকবিরাজ, এ কি, চারিদিকে সমস্ত যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানালা সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়ে, বাবা কেমন বোধ করছো? অমল, খুব ভালো লাগছে, খুব ভালো কবিরাজ মশাই, আমার কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছো, সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারের উপরকার তারা। রাজকবিরাজ, অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। এই বেরোনো হচ্ছে চিরবিদায়। অমর, পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, ওই অন্ধকার আকাশের ধ্রুবতারাটি দেখিয়ে দাও। আমি যে তারা বোধ হয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি না। আমি রাজাকে বলবো, ধ্রুবতারা চিনিয়ে দাও, আমি তো চিনতে পারি না ওটা কোন তারা। রাজকবিরাজ, তিনি সব চিনিয়ে দেবেন। মাধবের প্রতি এবার বলছেন, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। মোড়লকে নির্দেশ, এই লোকটিকে এই ঘরে রাখা চলবে না, শয়তান লোক, একে বের করে দাও। অমল, না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি দিয়েছিলেন। দেখো অমল কত সরল, বললো মোড়ল আমার বন্ধু, ওনাকে পাঠিও না। কবিরাজ, আচ্ছা ঠিক আছে, উনি যখন তোমার বন্ধু, উনিও এ ঘরে রইলেন। মাধব দত্ত অমলের কানে কানে, দেখো মাধব দত্তের মনে যে লোভ, বুঝতে পারছো অমল বাঁচবে না, কিন্তু অমলকে দিয়ে কিছু ইনকাম করিয়ে নেওয়ার লোভ, সেটা এখানে ফুটে উঠছে। মাধব দত্ত কানে কানে, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো না, জানো তো, মানে তার কাছে টাকা কড়ি চেয়ে নাও।
অমল, সে আমি ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। মাধব দত্ত, কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। মাধব দত্ত ললাটে আঘাত করে, কপালে আঘাত করে, হায় রে আমার পোড়া কপাল। অমল, পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি করে রাখবে? দূত, তিনি বলে গেছেন তিনি এলে এখানে তার মুড়ি মুড়কি ভোগ হবে। শুধু মুড়ি খাবেন, রাজা আর কিছু খাবেন না। মুড়ি আর মুড়ি দিয়ে তৈরি আর কি মোয়া টোয়াগুলোকে মুড়কি টুটকি বলে। তখন মুড়ি মুড়কি, মোড়ল মশাই তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই যে তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। মোড়ল ওই ব্যঙ্গ করে বলেছিল না, রাজা মুড়ি খাবে তোদের বাড়ি এসে। বলছে তুমি তো সবই ঠিক বলেছিলে। মোড়ল, আমাদের বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। মোড়ল এখন ভালো হয়ে গেছে, মোড়ল ভাবছে যে বুঝতে পেরেছে যে তার ভুল ছিল। মোড়ল বলছে ঠিক আছে, আমার বাড়িতে খবর পাঠিয়ে দাও, রাজার জন্য আমরা ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসি। রাজকবিরাজ, কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো, এলো, ওর ঘুম এলো। আমি বালিশের শিওরের কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম আসছে। মাধব দত্ত ঠাকুরদার প্রতি, ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? মানে অমন হাত জোড় করে মূর্তির মতন কেন বসে আছো জানলার কাছে? আমার কেমন যে ভয় লাগছে। এই যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে, তারার আলোয় কি হবে? এই যে দেখতে পাচ্ছি আমার ঘরের একমাত্র প্রদীপ, আমি যাকে সন্তান স্নেহে লালন পালন করলাম, সে মরে যাচ্ছে, আমার ঘরের প্রদীপ নিভে যাবে, তারা দেখে আমি কি করব? ঠাকুরদা বলছে, চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। সুধার প্রবেশ মনে আছে? সুধাকে অমল বলেছিল আমায় ভুলে যেও না, ফুল নিয়ে আসবে। এখানে সুধা কিন্তু প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক। সুধা, অমল রাজকবিরাজ আর কি, ও ঘুমিয়ে পড়েছে। সুধা, আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? কবিরাজ, আচ্ছা দাও, তোমার ফুল দাও। সুধা, ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। সুধা, তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। তাহলে শেষ হলো ডাকঘর নাটক। আশা করি নাটকটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই নাটকের ইনার মিনিং আছে, কারণ এটা একটা রূপক সাংকেতিক নাটক, মানে ডবল মিনিং নাটক। একটা জিনিস আমরা আক্ষরিকভাবে বলছি, কিন্তু এর গভীর ব্যঞ্জনা অনেকটা। কেমন লাগলো আজকের ক্লাস আমাকে লিখে জানিও। খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি তিমির হননের গান কবিতার সম্পূর্ণ ক্লাসটিও পোস্ট করবার। সবাই এভাবেই পাশে থেকো, সম্রাট এক্সক্লুসিভের সঙ্গে থেকো।